প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরো একটি ক্লাসে। আজকের ক্লাস আপনাদের পেজ লেআউটে কিছু কাজ দেখাবো। তো তার আগে, ভিডিও শুরু করার আগে, যাদের গতকালকে ক্লাসটা দেখেননি, ডিসক্রিপশন বোর্ডে গত ক্লাসের লিংক আমি করে দিয়ে দেবো। সেই লিংকটা দেখে আপনি গত ক্লাসটা দেখে আসবেন, কারণ গত ক্লাস কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্লাস দিয়েছিল একটা। গত ক্লাসে কিভাবে কলাম নিতে হয়, কলাম ছোট বড় করতে হয়, এটা কিন্তু দেখানো হয়েছিল। তো এই ক্লাসটা আপনারা যারা এখনো করেননি, মিস করেছেন, তারা কিন্তু ক্লাস নাম্বার 7 যেটা আছে আমার কারিকুলার, ওটাতে আপনি দেখে আসবেন। ওকে, তো ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার প্রথমেই বলছি যে যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে দিন। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। আচ্ছা, গত ক্লাসে আমি দেখিয়েছিলাম কলাম কিভাবে নেবেন, কলাম ব্রেক করা এবং কলাম কলাম ব্রেক করা, এসব কিন্তু দেখানো হয়েছিল। ঠিক আছে, আজকের ক্লাসে দেখাবো হচ্ছে লাইন নাম্বার। লাইন নাম্বারটা কি? আপনি লাইনের শুরুতে যদি কোনো নাম্বার ব্যবহার করতে চান, তাহলে লাইন নাম্বারে এসে কন্টিনিউসলি ক্লিক করবেন, তাহলে আপনার লাইনের শুরুতে একটা লাইন নাম্বার দিয়ে দিবে। দেন আপনি এখানে যেটা লিখে ইন্টার দিবেন, তখন আপনার সেই লাইন নাম্বারটা কাউন্ট হয়ে যাবে। কিংবা আপনি যদি না লিখেও ইন্টার দেন, তাও আপনার লাইন নাম্বারটা কিন্তু কাউন্ট হয়ে যাবে। ঠিক আছে, এখানে এক কথায় হচ্ছে ইন্টার দিলে আপনার লাইন নাম্বারটা কাউন্ট হবে, কিংবা আপনার লিখতে লিখতে একটা লাইন পরের লাইনে চলে আসলো, সেই সময়ও কিন্তু আপনার লাইন নাম্বারটা কাউন্ট হবে। এটা সাধারণত কখন আমাদের প্রয়োজন হয়? যখন মনে করেন যে কোনো ব্যক্তি দেখতে চাচ্ছে যে 1 মিনিটে কতগুলো সে লাইন লিখতে পারছে, এরকম সে দেখতে চাচ্ছে, তাহলে আপনার লাইন নাম্বারটা ব্যবহার করলে তার সুবিধা হবে। তার কষ্ট করে লাইন গণা লাগছে, যে সে কতগুলো লাইন লিখেছিল সেটা কষ্ট করে তার গণা লাগবে। তারপর হচ্ছে লাইন নাম্বার যদি আমি তুলে দিতে চাই, ডানে ক্লিক করব, চলে যাবে। এখানে কিন্তু অনেক প্রকার লাইন নাম্বার আছে, একটু সবাই সবগুলো ব্যবহার করে দেখবেন। আচ্ছা, হাইপারেশন আমাদের এখানে প্রয়োজন হবে না পেজ লেআউটে। ইনসার্ট যখন আমরা শিখবো, সেই সময় হচ্ছে আমরা হাইপারেশন ইকুয়েশনের ভিত্তিতে পেয়ে যাব। তারপর ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক হচ্ছে জলছাপ। আপনার ডকুমেন্টের ভেতরে আপনি আপনার জলছাপ ব্যবহার করতে চাচ্ছেন। সাধারণত জলছাপ হচ্ছে যারা প্রতিষ্ঠানের প্যাড দেখবেন, কিংবা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের প্যাড দেখবেন, কিংবা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের কোনো কাগজপত্র দেখবেন, ওখানে কিন্তু আপনার জলছাপটা কিন্তু সাধারণত থাকে। ঠিক আছে, তো জলছাপ আপনি যখন ব্যবহার করবেন, এখানে দেখবেন অনেকগুলো জলছাপ আপনি পেয়ে যাবেন। এসব যদি আপনার প্রয়োজন হয়, এসব আপনি ব্যবহার করতে পারলেন। আর যদি আপনার এসব প্রয়োজন না হয়, আপনি নিজের মতন করে তৈরি করতে চান, তাহলে চলে আসবেন কাস্টম ওয়াটারমার্ক। কাস্টম ওয়াটারমার্কে আসার পর এখানে আমি দেখতে পাবো নো ওয়াটারমার্ক, পিকচার ওয়াটারমার্ক, আর হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক। বলে দিই, আপনি একটা ডকুমেন্টের একটার বেশি ওয়াটারমার্ক ব্যবহার করতে পারবেন না। যে কোনো একটাই ডকুমেন্টে আপনি একটাই ওয়াটারমার্ক ব্যবহার করতে পারবেন। আপনি যদি পিকচার ওয়াটারমার্ক ব্যবহার করেন, একটা ডকুমেন্ট আপনাকে ওই পুরো পিকচার ওয়াটারমার্কে রাখতে হবে। আপনি মনে করলেন যে একটা পেজে আমি পিকচার ওয়াটারমার্ক করলাম, আর একটা পেজে হচ্ছে আমি টেক্সট ওয়াটারমার্ক করলাম, এটা আপনি করতে পারবেন না। এটার জন্য আপনাকে আলাদা আলাদা দুটো ডকুমেন্ট নিতে হবে।
তো আগে টেক্সট ওয়াটারমার্কটা দেখাই। এখানে একটু দেখেন, আমার যখন নো ওয়াটারমার্কে ক্লিক করা থাকছে, টেক্সট ওয়াটারমার্কটা কিন্তু আমার সম্পূর্ণ হাইড হয়ে আছে, ঠিক আছে। এটা আমি যখন টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করব তখন কিন্তু এটা আমার শো হবে। দেন এখানে হচ্ছে আমি এখানে বলছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে। ল্যাঙ্গুয়েজটা আপনি আপনার যে ল্যাঙ্গুয়েজটা লাগবে সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে টেক্সট, আপনি কোন ফন্টে লিখতে চাচ্ছেন সেই ফন্টের হচ্ছে আপনি এখানে টেক্সটটা হচ্ছে আপনাকে কি লিখতে চাচ্ছেন, আপনি যেটা লিখতে চাচ্ছেন সেটা দ্বারা আপনি এখানে ওয়াটারমার্ক ব্যবহার করতে পারবেন। মনে করেন সাপোজ হচ্ছে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করছেন, যেমন হচ্ছে আমাদের চ্যানেলের নাম হচ্ছে কি টু টু এস লার্নিং আইটি। আমাদের চ্যানেলের নাম কি টু এস লার্নিং আইটি। আচ্ছা, বলছিলাম যে এখানে টুয়েস লার্নিং আইটি আমাদের চ্যানেলের নাম। আমি চাচ্ছি আমাদের চ্যানেলের নাম দিয়ে আমি এখানে অটোমার্কটা দিতে চাচ্ছি। তাহলে এখানে নাম দিব। তারপর হচ্ছে ফ্রন্ট, এই ফ্রন্ট আপনার কি ফ্রন্ট লাগবে, বাংলা লাগলে বাংলা, ইংলিশ লাগলে ইংলিশ, ঠিক আছে। আপনার যেই ধরনের ফ্রন্ট লাগবে আপনি সেই ধরনের ফ্রন্ট ইউজ করতে পারবেন। তো আমি ক্যালিব্রেটে রাখছি, আমি অন্যটা রাখবো না। সাইজটা অটো রাখাটাই ভালো। আপনার এখানে আমি যদি ওকে করে দিই এখন, তাহলে কিন্তু দেখবেন যে এখানে কিন্তু একটা ওয়াটারমার্ক কিন্তু চলে আসছে চয়েস লার্নিং বলে, ঠিক আছে। কিন্তু পেজটা আমার সাদা, লেখাটাও হয়ে গেছে সাদা, এর জন্য তেমন একটা বোঝা যাচ্ছে না। এখন আমাকে কি করতে হবে, ওয়াটারমার্কটা একটা নির্দিষ্ট কালার দিয়ে দিলে আমি বুঝতে পারবো, ঠিক আছে। একটা আমি আগে কালার দিয়ে দিই। সাধারণত আমাদের ওয়াটারমার্কে ব্যবহার করা হয় অ্যাশ কালার, ছাই কালার যেটা আছে সেটা। তো এই যে ওয়াটারমার্কটা হলো, এটা কিন্তু আমাদের সাধারণত এই কালারটা ব্যবহার করা হয়। আচ্ছা, তারপর আপনি যদি অন্য কালার ইউজ করতে চান তাহলে তো এখান থেকে আপনি যে কালার আপনার পছন্দ সেই কালারটা আপনি ইউজ করতে পারবেন। ওকে, আর সাইজটা হচ্ছে অটোটা রাখাটাই বেটার হবে, অটোটাই রাখাই ভালো। আপনার যদি কোনো নির্দিষ্ট কোনো সাইজ থাকে তাহলে সেই সাইজটা সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই করবেন, সেই সাইজ মাপটা হয়ে যাবে এখানে। সাধারণত সাইজটা অটো রাখাটাই বেটার হবে, কারণ আপনি পেজ নিচ্ছেন এক মাপের, আপনার ওয়াটারমার্ক দিচ্ছেন এক মাপের, তখন কিন্তু আপনার ওয়াটারমার্ক কেটে যেতে পারে। এর জন্য আপনি অটোটা রাখলে আপনার কিন্তু এটা পারফেক্টলি ওয়াটারমার্ক করে দিবে। তারপর আসি হচ্ছে যে কালার তো বললাম। আচ্ছা, এখানে দেখেন একটা টিক চিহ্ন দেওয়া আছে। এই টিক চিহ্নটা যদি দেওয়া থাকে তাহলে কি হবে, এই টিক চিহ্নটা যদি দেওয়া থাকে তাহলে আমার একটু এখন হালকা হয়ে আছে, আর যদি না দেওয়া থাকে তাহলে একটু গাঢ় হবে, ঠিক আছে। এখানে যদি টিক চিহ্নটা না দেওয়া থাকে তাহলে আপনার এইটা গাঢ় হবে ওয়াটারমার্কটা। তখন আপনি এখানে যদি আপনি কিছু লিখেন তাহলে আপনার লেখাটা বুঝতে অসুবিধা হবে। এর জন্য কিন্তু এখানে আমরা টিক চিহ্নটা দিয়ে রাখবো। তারপর লেআউট, লেআউটের ভিতরে আছে ডায়াগোনাল আর হরিজেন্টাল। আচ্ছা, ডায়াগোনাল যদি করা থাকে তাহলে আমার কি বাঁকা হয়ে থাকবে, আর হরিজেন্টাল করে থাকলে আমার সোজা হয়ে থাকবে। আশা করি বুঝতে পেরেছি এ পর্যন্ত সবাইকে। এটা গেল হচ্ছে আমার টেক্সট ওয়াটারমার্ক। এবার আসি পিকচার ওয়াটারমার্ক। পিকচার ওয়াটারমার্কের মাধ্যমে আপনি পিকচার দিয়ে ওয়াটারমার্ক করতে পারবেন। আচ্ছা, তার আগে একটু দেখি, আমি কিন্তু এখানে একটা পেজে ওয়াটারমার্ক করলাম। এখন আমি যদি নতুন আরেকটা পেজ নিই, নতুন পেজ নেওয়ার জন্য কন্ট্রোল ইন্টার যদি ব্যবহার করেন নতুন আরেকটা পেজ চলে আসবে। সেই পেজেও কিন্তু অটোমেটিক দেখেন যে একই ওয়াটারমার্ক কিন্তু থেকে গেছে, ঠিক আছে। আমি যদি এখন এই পেজে চেঞ্জ করি বা এই পেজে চেঞ্জ করি, পরের পেজটা তো অটোমেটিক আমার চেঞ্জ হয়ে যাবে। দেন ওয়াটারমার্কে আসি, ওয়াটারমার্ক আসার পর কাস্টম ওয়াটারমার্ক, এখান থেকে পিকচার যেহেতু দিব তাহলে পিকচার ওয়াটারমার্কটা সিলেক্ট করে
সিলেক্ট পিকচার। এখন আমাকে পিকচার সিলেক্ট করতে হবে। এখন দেখতে হবে আমার পিকচার কোন জায়গায় রাখা আছে, আমি কোনটা দিয়ে ওয়াটারমার্ক করতে চাচ্ছি সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তো সাপোজ মনে করেন যে আমি আমাদের পেজ লার্নিং আইটেম লোগোটা দিয়ে ওয়াটারমার্ক করতে চাচ্ছি, তখন আমি লোগোটা নিলাম এখানে, তারপর ইনসার্ট করলাম, অ্যাপ্লাই অথবা ওকে করলেই আমার এখানে কিন্তু ওয়াটারমার্কটা চলে আসবে। এখন এই ওয়াটারমার্কটা মনে হচ্ছে যে আপনার একটু ছোট লাগছে, এটা বড় করতে চাচ্ছেন, তাহলে এখান থেকে সাইজ দিয়ে আবার আসবেন, আসার পর এখানে আপনি যত পার্সেন্ট দেবেন দেওয়ার পর আচ্ছা এখানে কিন্তু আপনার দেখাচ্ছে যে এটা 500% কিন্তু আছে। বুঝতে পেরেছি আশা করি সবাইকে। তারপর হচ্ছে আপনার এখানে আবার নিয়ে আসি এটা, দেন এবার ওয়াশ আউটটা যদি আমরা তুলে দিই, আচ্ছা 500% করলে এটা আসতে নামবে। হ্যাঁ, এবার দেখেন ওয়াশ আউট যদি তুলে দিই তাহলে কি হচ্ছে, আমাদের তীর চিহ্নটা যদি তুলে দিই তাহলে এটা কিন্তু বেশি গাঢ় হয়ে যাচ্ছে, তখন আবার কিন্তু একই সমস্যাটা আপনাকে করতে হবে। এখানে যদি আপনি কিছু লিখেন তাহলে কিন্তু সেটা বোঝা যাবে না। সাধারণত আমাদের ওয়াটারমার্ক একটু হালকা হয়ে থাকে, জন্য হালকাই রাখাটাই ভালো। দেন এটা গেল হচ্ছে আমাদের পিকচার ওয়াটারমার্ক। এবার যদি আপনার ওয়াটারমার্ক না লাগে তাহলে রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করলেই চলে যাবে ওয়াটারমার্কটা। পেজ কালার, আপনার হচ্ছে পেজের যে কোনো কালার এখানে আপনি ইউজ করতে পারবেন। সাপোজ আপনি হচ্ছে পেজে একটা কালার ইউজ করছেন, মনে করেন সাপোজ এটা ইউজ করলাম। এবার এখানে আমি মনে করেন যে কিছু যদি লিখি, লেখাও হচ্ছে, কিন্তু আমি যদি এটা প্রিন্ট করি তাহলে কিন্তু আমার এই যে কালারটা যেটা আমি ব্যবহার করলাম সেই কালারটা কিন্তু প্রিন্ট হবে না। কারণ আমি একটু প্রিন্ট প্রিভিউতে যাই, দেখতে পাচ্ছি এখানে কোনো প্রকার লেখা কালার পরিবর্তন হয়নি, কিংবা হচ্ছে পেজ কালারও পরিবর্তন হয়নি। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া যদি এখানে আমরা কালারিং প্রিন্টার ইউজ করি তাও কি প্রিন্ট হবে না? জি, তাও প্রিন্ট হবে না, কারণ আপনার তো প্রিন্ট প্রিভিউতে যেটা দেখাবে সেটাই শুধুমাত্র প্রিন্ট হবে। আচ্ছা, তারপর আপনার হচ্ছে তাহলে আমরা এই পেজ কালারটা কেন ব্যবহার করতে পারি, এটা প্রশ্ন করতে পারি। আচ্ছা, পেজ কালারটা আমরা ব্যবহার করতে পারি, মনে করেন যে আপনি একটা ফর্ম ডিজাইন করছেন কিংবা প্রতিষ্ঠানের কোনো প্যাড আপনি ডিজাইন করছেন, ঠিক আছে? তো এখন বিষয় হলো যে কালার পেজে আপনাকে সেটা প্রিন্ট করতে হবে। এখন কালার পেজে যদি আপনি প্রিন্ট করেন, আপনি ফর্মটা যদি ডিজাইন করেন, মনে করেন আমার এই কালারটা পেজ আর আমি লেখাটাও যদি একই কালার ইউজ করি তাহলে তো আমি লেখাগুলো দেখতে পাবো না, তাই না? লেখাটাও যদি আমি একই কালার ইউজ করি তাহলে তো আমি লেখাগুলো আর দেখতে পাবো না, লেখা তো আমার তখন বোঝা যাবে না। এর জন্যই হচ্ছে আমার এই ফ্রন্ট কালারটা সরি পেজ কালারটা ব্যবহার করতে হয়। যে আমি এখানে ফর্ম ডিজাইন করার সময় একটা কালারিং ব্যবহার করছি, দেন ওই কালারটা যদি আমি আবার ওই পেজের উপরে প্রিন্ট করি তাহলে তো আমি আর দেখতে পাবো না। এর জন্য আমি এটা এখানে আগে দেখে নিব। ওকে, এটা আমাদের তেমন একটা কাজের প্রয়োজন হয় না, নো কালার করলে আবার চলে যাবে। আর এটার কালার তো আপনারা উঠাতে জানেন, যেহেতু আমাদের হোম ট্যাবের কাজ শেষ হয়ে আসছে। তারপর হচ্ছে পেজ বর্ডার। পেজ বর্ডারে হচ্ছে আপনার কিছু কাজ আছে এখানে, যেমন হচ্ছে আপনি চাইলে বক্স, এই বক্সটা হচ্ছে আপনি কি এখান থেকে যে কোনো প্রকারে আপনি পেজ বর্ডারটা ডিজাইন নিতে পারেন। সাপোজ মনে করেন যে আমার এটা প্রয়োজন, তখন আমি এটা সিলেক্ট করলাম, এবং কালারিং লাগবে, তখন আমি এখান থেকে কালারটাও সিলেক্ট করলে তখন আমি দেখতে পাবো যে এখানে একটা পেজ বর্ডার চলে আসছে এবং কালারিং, ঠিক আছে? তারপর আপনার শ্যাডো, যদি শ্যাডো প্রয়োজন হয় তাহলে শ্যাডোতে আসবো, এখানে দেখতে পাচ্ছি একটা হালকা করে শ্যাডো আসছে, ঠিক আছে? এটা যদি আমি ওকে করে দিই তাহলে আমি এই বাউন্ডারির বর্ডারের সাইড দিয়ে দেখতে পাবো হালকা করে একটা শ্যাডো চলে আসবে। এরপরে 3D তে আমাদের কিছুই নাই, কাস্টমেও কিছু নাই,
ঠিক আছে। তবে আমাদের এখানে আরেকটি অপশন আছে যে আমি যদি এটা অনেক সময় বাড়াতে কমাতে পারেন, যে আপনি এই বর্ডারটা মোটো করতে চান আরো মোটো করতে পারবেন, চিকন করতে চাইলে চিকন করতে পারবেন। তবে এটা আমার কোনো অপশন দেওয়া নাই, যাদের আপডেট ভার্সন তাদের এই অপশনটা পাবেন। আচ্ছা, তারপর হচ্ছে আপনার আর্ট। আর্ট দ্বারা হচ্ছে আপনি এখান থেকে যে কোনো ডিজাইনের আর্ট আপনি ব্যবহার করতে পারবেন। সাপোজ মনে করেন আমি এই এটা ব্যবহার করছি, তখন আমি দেখতে পারবো এই আর্টটা আমার পেজ বর্ডার হিসাবে হয়ে চলে আসবে। ওকে, তারপর আমি আবার পেজ বর্ডারটা তুলবো কিভাবে, নানে ক্লিক করব, ওকে করলে আমার পেজ বর্ডারটা চলে যাবে। ওকে, আজকে এই পর্যন্ত ক্লাস। আমাদের পেজ লেআউটের সম্পূর্ণ ক্লাস কিন্তু শেষ করে দিয়েছি। পেজ লেআউটে আর কিছু বাকি নেই। এখানে প্যারাগ্রাফ যেটা আছে, ইনডেন্ট আর স্পেসিং, এসব কিন্তু আমরা পূর্বে শিখে আসছি। হোমের ভিতর প্যারাগ্রাফের ভিতরে কিন্তু আমরা এসব শিখেছি। এর জন্য কিন্তু আমরা এই পেজ লেআউটের ভেতরে আর এই জিনিসগুলো দেখব না। তাও যদি কারো সমস্যা থাকে তাহলে বলবেন, সমস্যা নেই, আমি এটা নিয়ে আরেকটি ক্লাস বানিয়ে দেবো, ভিডিও বানিয়ে দেবো, সমস্যা নেই। তবে এটা হচ্ছে আমরা পূর্বে প্যারাগ্রাফের ভিত্তি করেছি, যাদের সমস্যা থাকবে একটু দেখে আসবেন প্যারাগ্রাফের ভিডিওটা। তো আজকের মতন এ পর্যন্ত ক্লাস। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং একটি লাইক করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আমার ভিডিওটি আপনার কাছে সবার প্রথমে পৌঁছিয়ে যায়। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ক্লাসে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।